যদি আমরা বলি তাহলে আজকে আমরা যে জায়গায় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের পার্ট নাম্বার 2। আমি পার্ট, শিডিউল, আর্টিকেলস কি জিনিস এগুলোকে বারবার আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, খুব ইজি ভাষায়। আমরা একটু যদি ভিডিওগুলো মন দিয়ে দেখি, তারপরে আমরা যে কোনো বই যদি আমরা একটু খুলি বা আমার নোটস খুললেই তোমাদের কাছে ব্যাপারগুলো একদম খুব সুন্দরভাবে মেমোরাইজ হবে এবং তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। শুধু জাস্ট একটুই ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে একটা সিম্পলি বলি যে আমরা যেভাবে পড়াচ্ছি বা কি হচ্ছে এরকম নয় যে আমরা পড়াচ্ছি তুমি একবার দেখলেই ব্যাপারটা হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা কি করি, খুব সুন্দরভাবে একটা ওভারভিউ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই ওভারভিউটা বুঝে যাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, যে কোনো বুকসকে জাস্ট একবার যদি তোমরা পড়াশোনা করো বা পড়ো তাহলে গ্যারেন্টিড তোমাদের এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মনে থাকবে। তাহলে আমরা এর আগে কনস্টিটিউশনের ডিটেল আমরা পড়েছি, আর রিক্যাপ করা আমার প্রয়োজন নেই। আমরা যে টেকনিক্যালি আজ যে পার্টটা দেখবো আমাদের, সেটা হচ্ছে ওয়ান অফ দা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সিম্পল ভাষায় আমরা কয়েকটা জিনিস বুঝেছি যে আমরা কি, যেদিন কনস্টিটিউশন আমরা তৈরি করলাম সেদিন তাহলে একটা কনস্টিটিউশন আমাদের কিছুই ছিল না, জাস্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, আমাদের পার্লামেন্ট ছিল না, ল ছিল না, দেশের কোনো সংবিধান ছিল না, কিচ্ছু ছিল না, শুধু ছিল কি একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তারা কি করলো, তারা মিলে আমরা একটা সুন্দরভাবে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এখন আছে সেটা আমরা তৈরি করলাম। তাহলে আমি যদি সিম্পলি তোমাদেরকে দায়িত্ব দিই যে চলো তোমরা একটা একটা আমি একটা রূপক হিসাবে আমি ধরছি যে তোমরা একটা দেশ বানাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যদি একটা দেশ বানায় তাহলে ফার্স্ট কন্ডিশন কি, তোমাকে একটা এরিয়া তৈরি করতে হবে, একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা সার্টেন এরিয়া, যে হ্যাঁ এই জায়গাটা এই টুকুর মধ্যে সীমাবদ্ধ আমার দেশ। তাহলে আমরা কি করলাম, আমরা 5টা 25টা যে পার্ট আমরা পড়বো, অ্যাকচুয়াল আমাদের কনস্টিটিউশনে ছিল কটা, 22টা পার্ট, যেটা আমরা বেড়ে কটা হয়েছে 25টা। আর্টিকেলস আমাদের কটা ছিল 395, নিউমেরিক ভ্যালুতে এখনো তাই আছে, কিন্তু সেগুলো আমরা এ বি সি ডি এইচ এর বিভিন্ন পার্টে বিভিন্ন আর্টিকেলস আমরা অ্যাড করে আমরা আর্টিকেলস গুলো বাড়িয়েছি, সেখানে আমরা 470টা আর্টিকেলস আছে। আর আমরা পার্টের ক্ষেত্রে কি করেছি, এ বি সি ডি এসব দিয়ে আমরা পার্ট গুলোকে বাড়িয়েছি। পার্ট বলতে কি বুঝি, পার্ট বলতে আমরা বুঝি সিমিলার টাইপস এর পর পর এক বা একের অধিক আর্টিকেলস কে আমরা যদি এক জায়গায় ধরি, সেই সেম সাবজেক্ট ম্যাটারকে নিয়ে আলোচনা করছে, সেটাকে আমরা পার্ট বলি। তাহলে আমরা পার্ট আমরা পেয়ে গেছিলাম, এটা আমরা পার্ট। আমরা আগের যে করেছিলাম আমরা কি, ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন ইউনিয়ন টেরিটরি আমরা কি করলাম পার্ট ওয়ানে আমরা এটা পড়ে নিয়েছি অলরেডি, খুব সুন্দরভাবে কি করেছি। তাহলে আমরা একটা দেশ তৈরি করেছি, তাহলে দেশের প্রথম কন্ডিশন কি হবে, আমাদের একটা জিওগ্রাফিক্যাল এরিয়া দরকার। সেই এরিয়াটা আমরা ডিফাইন করছি কোথায়, পার্ট ওয়ানে বিভিন্ন আর্টিকেল আমরা দেখেছি, পার্ট 1 কি বললো, 2 কি বললো, 3 কি বললো, 2 আর 3 আমরা এক্স্যাক্টলি কিভাবে আমরা নতুন ল্যান্ডকে কিভাবে নেব, এক্সিস্টিং ল্যান্ড একটা। নাম্বার 2 আর্টিকেলস কি আমরা করছি, ফিউচারিস্টিক চিন্তা ভাবনা, আমরা যদি ভবিষ্যতে কোনো আমরা আমাদের সাথে কোনো একটা ল্যান্ডকে ইনকর্পোরেট করতে চাই তার কি সিস্টেম। আর 3 কি, আমাদের এক্সিস্টিং যে এখন আছে তার বিভিন্ন চেঞ্জেস, হ্যান ত্যান, নাম চেঞ্জ, এরিয়া চেঞ্জ, সবগুলো আমরা হয়। আচ্ছা, 4 নাম্বার ওই দুটো আর্টিকেলস কে এম্পাওয়ার করছে, সিম্পল জিনিস। আমরা এবার যখন দেখবে, আমি খুব ভালো বিগত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, তোমরা একটু ক্লাসটা দেখলে এসব ডাউট থাকার কোনো কথাই না। এবার আমাদের চলে আসলো যে আমরা এরিয়া তো ডিফাইন করে দিলাম, এবার আমার কি চাই, যে এই এরিয়াতে আমার ইন্ডিয়ান সিটিজেন কে, আমার অবজেক্ট কে, আমার আমার আমরা যেমন রাজতন্ত্র, রাজার ক্ষেত্রে কি বলতাম, প্রজা, তাহলে আমরা কি এখানে গণতন্ত্র, এখানে কি বলছি আমরা সিটিজেন্স, আমরা নাগরিক। তো সেই অর্থে আমরা এখন আলোচনা করব কি, পার্ট 2, একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু সেভাবে এখান থেকে প্রশ্ন মোটামুটি আসে। কি ক্রম প্রশ্ন আসে আমরা একটু দেখে নেবো, বুঝে নেবো। পার্ট 2 আমাদের কি বলছে, পার্ট 2 হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ, যে আমাদের সিটিজেনশিপ কি নিয়ে আলোচনা হয়, কি জিনিস সেটা আমরা একটু বুঝে নেবো, আমাদের কনস্টিটিউশনে কি কি বলছে সেটা আমরা বুঝে নেবো। এবার প্রথম প্রশ্ন, আমরা সিটিজেনশিপ নিয়ে যখন বলবো তখন ফার্স্ট প্রশ্ন আমরা কি পাবো, যে ইন্ডিয়াতে কিন্তু কোনো ডুয়েল সিটিজেনশিপ প্রভিশন নাই। ডুয়েল সিটিজেনশিপ, আইদার তুমি আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ আমরা কোনোভাবেই এরকম করতে পারি না। সেই আর্টিকেলগুলো আমরা এখানে যখন দেখবো, যে আমরা যদি কোনো একটা দেশের আমরা যদি কোনো নাগরিকত্ব নিই তাহলে অটোমেটিক আমাদের নাগরিকত্ব চলে যায়, এরকম কন্ডিশন গুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আমাদের যে কন্ডিশন, আমাদের দেশ, আমরা এমন দেশে বিলং করি যেই দেশে কিন্তু আমাদের ডুয়েল সিটিজেনশিপের কোনো প্রাবধান নাই। যেমন যদি আমরা 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 যদি ইউএসএ কে দেখি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা তারা ডুয়েল সিটিজেনশিপ পাই। হ্যাঁ, কারণ তারা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল ইন দ্য সেন্স
আমরা এটা আস্তে আস্তে আমরা অনেকবার বুঝিয়েছি। ফেডারেল মানে তাদের যা ল্যান্ড আছে কয়েকটা স্টেট মিলে একটা তাদের সোভারেন্টিটাকে দিয়ে দিয়ে সোভারেন্টি জিনিস আমরা কি জিনিস বুঝেছি, এই টার্ম গুলো কিন্তু ভোলা যাবে না। ঠিক আছে, সোভারেন্টি 51টা দেশ সব তার নিজের নিজের মতো চলবে, কিন্তু একটা সামগ্রিকভাবে একটা দেশ তাদের সার্বভৌমত্বকে তার হাতে দিয়ে দিয়েছে, যে কোনো এক্সটার্নাল ফোর্স তাদেরকে যেন অ্যাটাক না করতে পারে, দখল না করতে পারে। তাই তারা ইউনাইট হয়ে গেছে, কিন্তু তারা নিজের মতো করে নিজের যে রাজ্য আমরা বলি, কিন্তু ইউনাইটেড স্টেটে ওগুলো স্টেটই বলে একটা। তো সেই ক্ষেত্রে ওরা তাদের নিজের এরিয়াকে নিজের মতো করে তারা পরিচালনা করে। তাদের না কনস্টিটিউশন আলাদা আছে, তাদের জুডিশিয়াল আলাদা আছে, তাদের তাদের যে এরিয়া সেগুলো কোনো কমানো বাড়ানো এসব কিছু হয় না। এটা ফেডারেল স্ট্রাকচার। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কি অ্যাজ এ ইন্ডিয়ান, কিন্তু আমরা অ্যাজ এ ইন্ডিয়া হিসাবে আমাদের একদম ইউনাইট, আমাদের ক্ষেত্রে ইউনিয়ন টেরিটরি সব আমরাই। আমাদের এরকম হতে পারে না যে ইউনিয়ন একটা কোনো বলতে পারে যে আমরা বাইরে চলে যাবো বা কিছু ইউনিয়নের মধ্যে থাকতে পারবো না, কারণ আমাদের ইউনিটারি স্টাইলে আমাদের দেশটা। তো আমাদের এখানে কি আমরা সিঙ্গেল সিটিজেনশিপ বা কি আমার আর্টিকেলস পার্ট 2 তে কি কি আর্টিকেলসে কি কি বলছে আমরা একটা দেখব। তার আগে একটা ওভারভিউ নিয়ে নিই যে সাপোজ আমাদের যে কমেন্সমেন্ট হয়েছে, এই যে কমেন্সমেন্ট হয়েছে আমাদের কি কনস্টিটিউশন হচ্ছে 26শে জানুয়ারি 1950। আমরা জানি আমাদের কনস্টিটিউশন এনাক্টেড হয়েছে কত 26শে নভেম্বর 1949। এবার কি হচ্ছে এই সিটিজেনশিপটা জিনিসটা নিয়ে তোমরা একটা গুলিয়ে ফেলতে পারো, বা আমিও একটা টাইমে বললাম না সবই নিজের এক্সপিরিয়েন্স, আমরাও একটা টাইমে অনেক কিছু গুলাতাম, কিন্তু এখন জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝেছিলাম। তো আমাদের যে সিটিজেনশিপ ব্যাপারটা আছে সেখানে কি বলতো, আমাদের যে কনস্টিটিউশনটা কমেন্টস কবে হয় এই ডেটে, আমাদের যে 5 থেকে 11টা পর্যন্ত যে আর্টিকেলস আছে সেই আর্টিকেলস গুলো যা বলছে আমরা একটু দেখে নেব। কিন্তু আমাদের এই কনস্টিটিউশনের এই যে আর্টিকেলস গুলো আছে, এই আর্টিকেলস গুলো কিন্তু সিম্পলি যদি আমি বুঝতে যাই, আমাদের যে কনস্টিটিউশন লাগু হচ্ছে সেই দিনের জন্য বলা। যে আর্টিকেলস গুলো বলছে সেই দিনে আমি কি হবে, আমরা কমেন্সমেন্ট হয়ে গেল আমাদের কনস্টিটিউশনের, সেই দিনে আমার যে লোক আছে তার কন্ডিশন কি, সে কি হবে, সে ও কি হবে। অ্যাকচুয়াল আমরা যখন এখন দেখি, আমরা শুনেছি বা কোনো জায়গায় পড়েছি আমরা যে আমাদের যে নাগরিকত্ব আছে সেগুলো আমরা 5 ভাগে পাই, 3 ভাগে হারাই, এরকম দেখি আমরা পড়বো। কিন্তু সেই জিনিসগুলো অ্যাকচুয়াল যে প্রভাবধান প্রভিশনস বা ল বা অ্যাক্ট আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাবো 1955 সিটিজেনশিপ অ্যাক্ট। সেখানে কিন্তু এই আর্টিকেলই বলা আছে যে আমরা কোন একটা পার্লামেন্ট আইন বানাতে পারে, যেই আইনে পার্টিকুলার ডিফাইন করতে পারে, পার্লামেন্ট চাইলে ল বানাতে পারে যে সিটিজেনশিপ কার হবে, কিভাবে হারাবে, কিভাবে পাবে, ডিটেলস কিছু। কিন্তু আমরা যদি আর্টিকেলসটা ধরি আমাদের র কনস্টিটিউশনে, এবার পার্লামেন্টকে পাওয়ার কে দিচ্ছে, পার্লামেন্টকে কনস্টিটিউশনে একটা আর্টিকেলস আমরা পড়বো, যে আর্টিকেলস দেখবো পাওয়ার দিচ্ছে যে তোমরা চাইলে নিজের মতো করে আইন বানিয়ে নিতে পারো সিটিজেনশিপ জন্য। কিন্তু আজকে পর্যন্ত এই কন্ডিশনটা থাকছে, আজকে যে আমার কনস্টিটিউশন কমেন্টস হচ্ছে আজকের জন্য এই কন্ডিশন গুলো থাকছে। তারপরে আবার বলা হবে যে তোমরা চাইলে কোনো ল বানিয়ে নিতে পারো, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে, কনস্টিটিউশন ইটসেলফ পার্লামেন্টকে পাওয়ার দিচ্ছে যে তোমরা কোনো সময় তোমরা ল বানিয়ে নিতে পারো। তার ফলে আমরা কি দেখবো, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা এখনো টিল না আমাদের একদম সিটিজেনশিপের জন্য একটাই জিনিস। আমরা যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে, ভোটের টাইমে লাগে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট, এটা খুব ম্যাটার করে ওগুলো এখনো ফান্ডামেন্টাল জিনিস। হ্যাঁ, টাইম টু টাইম আমাদের কি হয়, অ্যামেন্ডমেন্ট হয়। হ্যাঁ, কোনো কিছু জিনিস আমরা চেঞ্জ করার জন্য, সেটা কোন ওই অ্যাক্টের দ্বারা, ওই অ্যাক্টে। তাহলে আমাদের গেল এটা, আমরা সিম্পলি বুঝলাম আমাদের কমেন্টসের ক্ষেত্রে। এবার আমরা কি দেখবো এখানে, দেখো যে আর্টিকেল নাম্বার 5 কি বলছে, সিটিজেনশিপ at the commencement of the constitution 26 jan 1905। তাহলে আমাদের যে কনস্টিটিউশন কমেন্সমেন্ট হলো সেই দিন, সেই দিনের ক্ষেত্রে আমার সিটিজেন কি হবে তার ব্যাখ্যা প্রথম আর্টিকেলস দিচ্ছে কে, ফার্স্ট কন্ডিশন দিচ্ছে আর্টিকেল 5, যে সিটিজেন কারা এট কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, এই ডেটে যে আমাদের সিটিজেনশিপ কমেন্সমেন্ট হলো সেই ক্ষেত্রে আজকে যে হচ্ছে, আজকে আমার সিটিজেন কে কে, ঠিক আছে। তার জন্য প্রথম মানে আজ থেকে মানে আজকে আমি সিটিজেন যাকে ধরে চলছি, সেই ক্ষেত্রে কি প্রথম সিটিজেনশিপ কনফার্মড আপন দোজ পারসন হু হ্যাভ দেয়ার ডোমিসাইল ইন ইন্ডিয়ান টেরিটরি। প্রথম আমরা এই ডোমিসাইল কথাটাকে আমরা বুঝবো। ডোমিসাইল কথার অর্থ হচ্ছে সিম্পলি আমরা যদি বলি একটা পার্মানেন্ট হোম, পার্মানেন্ট বাড়ি। আমি যদি সাপোজ ধরি যে আমি একটা, যেমন একটা ব্লকে আমি চাকরি করছি এখন, কিন্তু আমার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি এই ব্লকে 2 বছর 3 বছর 4 বছর আমি থাকতে পারি, কিন্তু আমার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু মুর্শিদাবাদ।
সো আমি কি করব, আমি একটা টাইমে আবার আমার বাড়িতেই চলে যাব, বা চাকরি যদি আমার আরেক জায়গায় যাবো, আরেক জায়গায় পোস্টিং হবে, কিন্তু আমার যেদিন চাকরি শেষ করব বা চাকরি যদি আমি ছেড়ে দিই বা চাকরি যাই হোক, আমি যদি আমার বাড়ি যাই, তাহলে কি করব, আমি আমি আমার বাড়িতে ফিরে যাব। তাহলে আমার অ্যাকচুয়াল ডোমিসাইলস মানে পার্মানেন্ট রেসিডেন্স বা পার্মানেন্ট হোম যেটা জায়গাটা, সেটাই আমরা ডোমিসাইলস আমরা বলি। তাহলে আমাদের কি বলছে যে ইন্ডিয়ান টেরিটরি, তাহলে আমরা ইন্ডিয়ান টেরিটরি কি জিনিস সেটা আমরা আগের পার্টে আগের আর্টিকেলস গুলোতে আমরা খুব ভালোভাবে বুঝেছি। তাহলে ইন্ডিয়ান টেরিটরি, দেখো ইউনিয়ন স্টেটস বা ইউনিয়ন টেরিটরি কিন্তু বলেনি, কারণ আমি তো বলেছি টেরিটরি অফ ইন্ডিয়া, ইটস এ বিগার কনসেপ্ট। ইউনিয়ন স্টেট ইউনিয়ন টেরিটরি থেকে টেরিটরি অফ ইন্ডিয়া, ইটস এ বিগার কনসেপ্ট। তাহলে আমার কি বলছে, ইন্ডিয়ান টেরিটরিতে ভারতের পরিধিতে, ভারতের আমাদের যে পরিধি, সেই পরিধির মধ্যে যাদের ডোমিসাইলস আছে মানে পার্মানেন্ট হোম আছে, তারা এখন যাদের পার্মানেন্ট হোম আছে, কখন, এই ডেটে, এই ডেটে যাদের হোম আজকে আমরা 1926 সালের 1950 সালের 26শে জানুয়ারির কথা বলছি, সেই দিন ইন্ডিয়া টেরিটরিতে যারা ডোমিসাইল করছে তারাই পাবে, তারাই কি পাবে, ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু এটার সাথে কন্ডিশন, ফার্স্ট ডোমিসাইল তো হতেই হবে, প্লাস কি থাকবে, কটা কন্ডিশন থাকতে হবে, কি, হু ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, ডোমিসাইল করছে মানে আছে ওখানে, প্লাস কি এরকম তো হতে পারে, দুই রকম হতে পারে, যে কেউ কোনোদিন কোথা থেকে এসে এক জায়গায় পার্মানেন্ট বাড়ি করছে, তাহলে বাড়ি করেছে সে তো পার্মানেন্ট ডোমিসাইল করছে, কিন্তু সাথে আর একটা জিনিস, যে কোনো একটা জিনিস লাগবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস। একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ম্যান্ডেটরি, যে সে ওই মুহূর্তে ইন্ডিয়াতে পার্মানেন্ট হোম আছে। সেকেন্ড কন্ডিশন, যে কোনো একটা যদি ফিল করে, কি, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া টেরিটরি, সে তার জন্ম হয়েছিল ভারতের মাটিতে, তাহলে একটা যে কোনো হলে সে সিটিজেনশিপ হল। আর একটা কন্ডিশন কি, এটা ধরো হলো না, কিন্তু কি হলো, হুজ আইদার প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া টেরিটরি, তার বাবা, হতে পারে কি এটা, যে হতে পারে এরকম যে তখন তো আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সরি পাকিস্তানে, আফগানিস্তানে, যে কোনো জায়গায় জন্মগ্রহণ করতে পারে, হ্যাঁ, কিন্তু এখন ডোমিসাইল আছে, কিন্তু জন্মগ্রহণ যেখানে করতে পারে, কিন্তু তার যে বাবা, সে কিন্তু ভারতের, যদি আইদার প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া টেরিটরি, হুজ আইদার প্যারেন্ট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া টেরিটরি, তাহলে সে ওর ক্ষেত্রেও হতে পারে। আবার তার যদি বাবা মা কেউ একজন যদি ইন্ডিয়ান টেরিটরিতে কোনো সময় জন্মগ্রহণ করতো, কিন্তু যার নাগরিকত্ব হবে, সে যদি কোনো বাইরে জন্ম হয়েছে, তাও সে হবে। তাহলে নিজের জন্য এটা বলছে, তার বাবা মার যদি ইন্ডিয়ান টেরিটরিতে জন্ম হয়, সেক্ষেত্রেও আমরা পেয়ে যাচ্ছি ডোমিসাইল পাচ্ছি, ডোমিসাইল তার সাথে প্লাস এর সাথে একটা এনি কাইন্ড অফ, আর হু হ্যাজ অর্ডিনারি বিন রেসিডেন্ট নট লেস দেন 5 ইয়ার। এবং আরেকটা ক্ষেত্র হতে পারে, যে এখন এখন এই ডেটটা আমি ধরে নিলাম, কি ধরে নিলাম আমি, যে এই ডেটটা আমি ধরে নিলাম কাট অফ ডেট, তাহলে আমার এই দুটো বর্ন হতে পারে। আরেকটা কি হতে পারে, যে এই ডেটের 5 বছর পিছিয়ে দিলে, সেই 5 বছর থেকে যদি, বা তার আগে থেকে যদি 5 বছর যে হলো একটা ডেট আমি ধরলাম, সাপোজ 26 jan 1945, এই ডেটটা আমি কাট অফ ডেট দিলাম। তাহলে এর আগে, আগে যে নট লেস দেন মানে এর পর্যন্ত ওকে থাকতে হবে, তার আগে এদিকে যতই যাক, সে হতে পারে কত, 25শে জানুয়ারি, মানে 27শে জানুয়ারি হলে আর হবে না, ঠিক আছে, পিছনে, তাহলে 5 বছরের কম হয়ে যাচ্ছে। তাহলে আমার আগে 25 24 এরকম এদিকে যতই যাক, যেই দিকে যায় সেই থেকে যদি ও ইন্ডিয়াতে বাস করে, তাহলে সে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল। তাহলে আমাদের প্রথম শর্ত কি দিচ্ছে, ফার্স্ট আর্টিকেল কি বলছে, যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কমেন্টস হলো, বা আজ থেকে যে চালু হলো, আজ থেকে যে কমেন্সমেন্ট হলো, সেই কমেন্সমেন্টের সাথে কি কন্ডিশন চাই, যে কেউ যদি ইন্ডিয়ান টেরিটরিতে ডোমিসাইল বা পার্মানেন্ট আছে যে কোনো এক জায়গায় ইন্ডিয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা কি, তার পার্মানেন্ট হোম, সেক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলে সে ইন্ডিয়ার সিটিজেনশিপ, কি, যে তার ইন্ডিয়ান টেরিটরিতে জন্ম হয়েছে, যে ডোমিসাইল করছে, বা তার বাবার জন্ম হয়েছে, বাবা মার, বা সে একটা 5 বছর আগে, এই ডেটের কাটার ডেটের 5 বছর আগে থেকে সে যদি আমাদের ইন্ডিয়াতে বসবাস করে। এবার চলে গেল আমার 6 নম্বর আর্টিকেল। আমরা যে আর্টিকেল গুলো এখানে পড়বো, এই আর্টিকেল গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে যে আমাদের এই আর্টিকেল গুলো বলছে আমাদের ওই 26শে জানুয়ারি 1950 এর মধ্যের আলোচনা, সেই ডেটের সেই দিনে কি কন্ডিশন আছে সেটা। আচ্ছা,
এবার আমাদের একটা জিনিস জানি, আমাদের যে পার্টিশন হয়েছিল, পার্টিশন কত সালে হয়েছিল? 15 আগস্ট 1947 সালে আমাদের পার্টিশন হয়েছিল। এবার আর্টিকেল নাম্বার 6 কি বলছে? সিটিজেন অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান। এবার আমার কি বলছে, যে কন্ডিশনটা দিচ্ছে, সেকেন্ড যে আর্টিকেলটা দিচ্ছে 6 নম্বর কি বলছে? যদি কেউ মাইগ্রেটেড হয় কোথায়? পাকিস্তান থেকে এখানে যদি আসে, তাহলে এরকম তো হতে পারে যে আমাদের যখন ইন্ডিয়া তো আনডিভাইডেড ছিল, পাকিস্তান বাংলাদেশ এগুলো তো একসাথে ছিল, তাহলে আমার ওই কন্ডিশনটা একটা পেলাম। এবার তখন সেই মুহূর্তে ওরা যখন কনস্টিটিউশনটা তৈরি করেছিল, সেক্ষেত্রে সব দিক আলোচনা করে ভেবেই আমাদের কনস্টিটিউশন তৈরি করেছিল। যেরকম হতে পারে যে অ্যাকচুয়ালি পাকিস্তানের দিকে কেউ জন্মগ্রহণ করতো বা থাকতো ওই এরিয়াতে, সেই ইন্ডিয়াতে চলে আসলো। কবে চলে আসলো? সেই আমাদের যে পার্টিশনের ডেটের পর আমরা যদি কেউ আসে, বা সেই ক্ষেত্রে তার আমাদের সিটিজেনশিপ কি ক্ষেত্রে হবে? কারণ আমরা আমরা তো আমাদের কনস্টিটিউশনকে, আমার পাওয়ার কে দিচ্ছে? সিটিজেনশিপের পাওয়ার কে দিচ্ছে? আমার কনস্টিটিউশন দিচ্ছে। তাহলে আমার কনস্টিটিউশন লাগু হলো কত? 1950 সালে। আমরা যদিও স্বাধীন হয়েছে 1947 সালে, কিন্তু কনস্টিটিউশন তো লাগু হয়েছে 1950 সালে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি? পার্টিশনের পর যদি কেউ পাকিস্তান থেকে বা তার আগে আমাদের যে একটা, আমরা ধরছি যে কেউ যদি পাকিস্তান থেকে আমাদের এখানে আসে, সেক্ষেত্রে আমার কি কন্ডিশন ফিল করছে? এনিওয়ান হু মাইগ্রেটেড ইন্ডিয়া বিফোর জুলাই 1949 would be automatically become an Indian citizen if either of the grandparents was born in India. খুব সুন্দর কথা। কি বলছে? আমরা এই কন্ডিশনটার আর্টিকেল 6 এর জন্য কি, যে পাকিস্তান থেকে কেউ যদি আমার এখানে আসে, হ্যালো বলো, তাহলে আমার কেউ যদি আমার, এবার কন্ডিশনটা কি? আমরা প্রথমে কি বুঝলাম? একটা সিম্পল জিনিস, আর্টিকেল 5 কি বলছে? ডোমিসাইল নিয়ে, যে কেউ ভারতে এখন বাস করছে, তার কোন একটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলে সে সিটিজেন হচ্ছে। 6 নম্বরের ক্ষেত্রে কি বলছে? 6 নম্বরের ক্ষেত্রে একটা সার্টেন কন্ডিশন আছে, যদি কেউ পাকিস্তান থেকে ভারতে আসে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা কিন্তু বারবার বলছি, এখন কিন্তু ল আলাদা, কিভাবে সিটিজেনশিপ পাবে না পাবে, এটা ওই দিনের ক্ষেত্রে যে আমি 26 জানুয়ারি লাগু করলাম আমরা, সেই ক্ষেত্রে আমার কি কি কন্ডিশন আমার সেদিন অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিটিজেনশিপ সার্টেন পারসন who have migrated from Pakistan, পাকিস্তান থেকে যারা আছে, anyone who migrated to India, যে কেউ যে মাইগ্রেট করেছে কোথায়? ইন্ডিয়াতে এসছে বিফোর জুলাই 1949, জুলাই মাসের 19 জুলাই 1949 আগে কি করেছে? ভারতে এসছে পাকিস্তান থেকে, would automatically become an Indian citizen, সে অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। কেন পাবে? ইফ আইদার অফ হিজ প্যারেন্ট অর গ্র্যান্ডপ্যারেন্ট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, যদি তার বাবা বা দাদা কেউ একজন ভারতে জন্মগ্রহণ করে থাকে। ঠিক আছে? আনডিভাইডেড ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যে কোনো, তার বাবা তার যদি কেউ, যে কেউ জন্মগ্রহণ করে পাকিস্তানে, সে ছিল, হ্যাঁ, কবে ছিল? 1949 আগে ছিল, কিন্তু আবার ইন্ডিয়াতে চলে এসছে এই ডেটের আগে, বিফোর আগে যদি ইন্ডিয়াতে চলে এসছে, তার যে এসছে তার বাবা বা কেউ যদি ভারতে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, সেই অটোমেটিকলি আর হয়ে যাবে। আচ্ছা, এবার একটা গল্প আছে, এই যে 19 জুলাই, তারপরে তো কে আসতে পারে, এটা তো বেশি গেল, কিন্তু তারপরে যারা এসছে, ইন্ডিয়াতে এসছে, তাদেরকে কি বলছে? তারা ইন্ডিয়াতে আসার পর তাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হতো। কারণ আমরা একটা জিনিস, তোমরা ইতিহাসে পড়বে, যে ইতিহাসের মধ্যে একটা কিন্তু এই যে মাইগ্রেশনের পার্ট, আমাদের যে 1947 সালে স্বাধীন হয়েছিল, 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন যে আমাদের কলকাতায় হয়েছিল, সেটা তোমরা জানো, একটা কমিউনাল রিওট। তারপর থেকে আমাদের যে ভারত স্বাধীন হয়েছিল, এই যে ট্রানজাকশন পিরিয়ড, এবং আমাদের যে মুভমেন্ট হয়েছিল, যে কিছু লোক পাকিস্তানে গেছে, কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তানে, এই ক্ষেত্রে আমরা আমরা ইতিহাস পড়লে জানবো প্রায় 10 থেকে 12 লক্ষ লোক মারা গেছিল। এটা হিস্ট্রির সবচেয়ে একটা, ওয়ার্ল্ড হিস্ট্রির একটা বড় একটা, মানে ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার বলা যায়, যে আমাদের পার্টিশনের সময় একটা প্রচুর মানুষজনকে সাফার করতে হয়েছিল। তো সেই কারণে আমাদেরকে এটা, মানে আমাদের সেক্ষেত্রে আমরা একটা কি জিনিস দেখলাম, যে আমরা যে আর্টিকেল 6 কি বলছে, যে পাকিস্তান থেকে যদি ইন্ডিয়া থেকে আসে, সেক্ষেত্রে 19 জুলাই 1950 আগে যদি কেউ আসে, সে অটোমেটিকলি ভারতের নাগরিক হবে, যদি সেই কবে হবে? 1950 26 জানুয়ারি, যদি কি তার বাবা
বা তার দাদু বা যে কেউ একজন যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে। সেকেন্ড আরেকটা কন্ডিশন কি, বাট দোজ হু এন্টার্ড ইন ইন্ডিয়া আফটার দিস ডেট, এই ডেটের পর যদি কেউ আসতে পারে, হতেই পারে, এসছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে একটা রেজিস্ট্রেশন দরকার ছিল। সে যদি আমাদের অফিসে গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করেছিল, তাহলে সেও কিন্তু অটোমেটিক ইন্ডিয়ার নাগরিক পেয়ে গেছে। আমার আর্টিকেল নাম্বার 7 কি হচ্ছে, রেজিস্ট্রেশন স্ট্যাটাস মাইগ্রেটেড টু পাকিস্তান। এখানে আমার একটা আর্টিকেল হচ্ছে, আমরা একটা কি দেখলাম এখানে দেখলাম যে যারা পাকিস্তান থেকে এসছে। আর একটা আর্টিকেল 7টা কি, আর্টিকেলটা হচ্ছে ইন্ডিয়া, এটা পাকিস্তান, কি রে পাকিস্তান, তাহলে আমরা একটা কি দেখলাম, এটা 6 নম্বর আর্টিকেলসে কি দেখছি, পাকিস্তান থেকে এখানে আসলো একটা জিনিস। তাহলে এই পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসলো, সেই ক্ষেত্রে তার কি কি কন্ডিশনস লাগছে, যে কন্ডিশনের উপর আমরা তাকে কি করব, ভারতীয় নাগরিকত্ব দেব। পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসলো, আরেকটা আমরা কন্ডিশন দেখিয়ে দিলাম, সেই কন্ডিশনটা আমি বলে দিলাম যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যদি আসে তাহলে কি কন্ডিশন ফিল আপ করতে হবে। সেই কন্ডিশনটা এটাই যে 19 জুলাইয়ের আগে যদি আসে, সেক্ষেত্রে কি সিম্পল জিনিস, 19 জুলাইয়ের আগে আসলে তার বাবা মা বা দাদু কেউ যদি একজন, তার প্যারেন্টস বা তার গ্র্যান্ড প্যারেন্টস, তার কেউ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলে সে সিটিজেন। আরেকটা কি বলছে, পরেরটা কি বলছে, যে যদি ওই ডেটের পরে আসে, এই ডেটের পরে আসে, সেক্ষেত্রে তাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হলেই হয়ে যাচ্ছিল। এটা গেল একটা ফার্স্ট কন্ডিশন, যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসলো। আরেকটা এবার আর্টিকেল নাম্বার 7 পরেরটা আছে, কন্ডিশন আছে দুটো। প্রথম কি, একজন ইন্ডিয়া থেকে কি হলো, একজন ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেল, ঠিক আছে, 1947 সালে বা যা হোক স্বাধীন হলো, তারপর বললো যে না আমি ইন্ডিয়াতে থাকবো না, আমি পাকিস্তানে যাব। পাকিস্তানে যাওয়ার পর কি হলো, ওর ভালো লাগলো না, যে না আমি ভুল করছি, আমি ইন্ডিয়াতে আসবো। সে আবার ইন্ডিয়াতে আসলো, তাহলে এখানে দুটো ট্রানজাকশন হলো। আর একটা ইন্ডিয়া থেকে পাকিস্তান গেল, যে পাকিস্তান থেকে আবার ইন্ডিয়াতে আসছে, সেক্ষেত্রে আমার আর্টিকেল নাম্বার 7। তাহলে সেই আর্টিকেল নাম্বার 7 কি বলছে আমরা দেখে নেব। রাইট অফ সিটিজেন্স অফ সার্টেন মাইগ্রেটেড টু পাকিস্তান, পাকিস্তানে চলে গেছে দিয়ে আবার এসেছে, দোজ হু হ্যাভ মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার মার্চ 1947। তাহলে 1947 এর পর, মার্চ মাসের 1947 এর পর কি হয়েছে, এই পর দোজ হু হ্যাভ মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার 1947 এর মার্চ মাস, এই ডেটটা আছে, এরপরে কি করলো, এর পরের ডেটে ও কি করলো, চলে গেল। তাহলে 1947 মার্চ কি করলো, পাকিস্তানে চলে গেল, এই ডেটের পর কি হয়েছে, পাকিস্তানে চলে গেল। বাট সাবসিকুয়েন্টলি তারপরে কি করলো, সে রিসেটেলমেন্টের পারমিশন নিয়ে, পারমিটর ইনক্লুডেড উইথ সিটিজেন, আবার কি হলো, সে আবার রিসেটেলমেন্টের জন্য এখানে ইন্ডিয়াতে চলে আসলো, সেও কিন্তু কি অটোমেটিকলি সিটিজেনশিপের ক্ষেত্রে প্রোভাইড হয়েছে। সেক্ষেত্রে এই ডেটটা আমার ম্যান্ডেটরি, এই কাট অফটা এই ডেটে, এটা গেল। তাহলে আমার আর্টিকেল নাম্বার 17। আমার পরে আছে কি, তারপরে আর্টিকেল নাম্বার 8। আর্টিকেল নাম্বার 8টা সুন্দর, আমি কথা বলবো, এটা বলবো যে provided right of citizen of certain person of Indian origin residing outside India। তাহলে আমাদের আর্টিকেল নাম্বার 8-এ কিছু কিছু দেওয়া আছে, আমরা এটাকে বলি সিম্পলি দুটো কনসেপ্ট আমরা দিই, যে আমাদের ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয়রা যারা বাইরে অনেক দিন থেকে আছে, তাদের জন্য আর্টিকেলটা আমার। এরকম তো না যে আমরা যেদিন ভারত স্বাধীন হলো শুধু পাকিস্তানে বাংলাদেশে আছে, এরকম তো অনেক মানুষ আছে যারা অন্য দেশেও আমাদের ইন্ডিয়াতে বাস করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি একটা কন্ডিশন আছে, এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তাহলে এই এনআরআই কি বলে আমরা নাম শুনেছি অনেক, এই এনআরআইটা কি, একদম একজন ইন্ডিয়ান সিটিজেন, ফুল সিটিজেন, মানে একদম ও অন্য কোনো দেশের সিটিজেনশিপ নাই, সে কি কিন্তু ইন্ডিয়াতে নেই, কোথায় থাকে, ব্যবসার পারপাসে, কাজের পারপাসে, বিভিন্ন এর জন্য সে কোথাও বাইরে কোনো দেশে থাকে, তাকে আমরা কি বলি, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তাহলে আমাদের যে আছে, তার এনি পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া,
কেউ যে ইন্ডিয়ার বাইরে বাস করছে, who or either whose parent or grandparent was born in India could be registered himself Indian citizenship. তো আমরা এখানে বিভিন্ন এখানে কন্ডিশনস আছে আমাদের, আমাদের তিনটি, আমরা এই জিনিসটা আমরা পরে একটু দেখে নেব। এনআরআইটা জন্য এনআরআই একটা টার্ম আছে আমাদের, ওভারসিজ সিটিজেন আছে, কিন্তু সে কিন্তু পুরো আমাদের ইন্ডিয়ান সিটিজেন, নাম শুনে মনে হচ্ছে যে আমাদের আছে, এই কিচ্ছু না, আমাদের কিছু কন্ডিশনস কিছু ফেসিলিটিস আমাদেরকে দেওয়া হয়, এগুলো জাস্ট। তাহলে আমরা সিম্পলি যদি আমরা বুঝতে চাই, তাহলে আর্টিকেল নাম্বার 8টা আমাদেরকে জন্য কি জন্য আছে, এনআরআই বা আমাদের কি আমাদের ইন্ডিয়ান অরিজিন যারা ইন্ডিয়ার বাইরে আছে তাদের ক্ষেত্রে আমরা কি এই আর্টিকেল 8টার আমাদের বর্ণনা দেওয়া আছে। আমাদের লাস্ট আমাদের আর তারপরে আর্টিকেলস কি, আর্টিকেল 9। আর্টিকেল 9 কি বলছে যে আমাদের কিভাবে আমাদের আর্টিকেল 9 বলছে যে আমরা সিটিজেনশিপ আছি, আমরা ইন্ডিয়ান নাগরিক আছি, সেটা যেমন আমাদের একটা কন্ডিশন। এরকম তো হতে পারে যে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে পারবো না, বা কি করলে আমরা থাকবো না, বা কি, সেই ক্ষেত্রে আমার কন্ডিশনটা আমার কি বলছে, আর্টিকেল নাম্বার 9। আর্টিকেল নাম্বার 9 কি বলছে, আমাদেরকে জাস্ট একবার করে পড়ে নিতে হবে এটা। তাহলে আমাকে যদি কোনো প্রশ্ন করে যে কোন আর্টিকেলস এর দ্বারা আমাদের সিটিজেনশিপ খারিজ হয়, তাহলে আমরা কি বলবো, আর্টিকেল নাম্বার 9, ইফ এনি পারসন, এটা ইফ হবে, ইফ এনি পারসন ভলান্টারি অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ ফরেন স্টেট, যদি কোনো ব্যক্তি স্বইচ্ছায় কোন একটা বিদেশের কি করে সিটিজেনশিপ নিয়ে রাখে, তাহলে কি হবে, নো লঙ্গার উইল বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে আমাদের ক্ষেত্রে ওই যে প্রথম কথাটা বললাম, এই কথাটা ফিক্স যে আমাদের ক্ষেত্রে কোন রকম ভাবে কোনো ব্যক্তি যদি আমাদের অন্য কোনো দেশের ক্ষেত্রে আমাদের নাগরিকত্ব নিয়ে নেয় অন্য দেশে, তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি সে কিন্তু ভারতের নাগরিক থাকতে পারবে না। যেমন আমরা জানি আমাদের অক্ষয় কুমার, আমরা নাম শুনেছি, অক্ষয় কুমার যেমন একটা কানাডার পাসপোর্ট হোল্ড করছে, কানাডার নাগরিকত্ব নিয়ে আছে, সে কিন্তু ইন্ডিয়ান নয়। তাহলে আমরা এরকম দেখলাম যে আমাদের ক্ষেত্রে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অ্যাপ্লিকেবল না। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে 5, 6, 7, 8, সিম্পলি 5 কি দেখলাম যে আমরা বাই বার্থ বা ডোমিসাইলের ক্ষেত্রে আমরা কোন জায়গায় থাকছি, ইন্ডিয়াতে ছিলাম 1950-এর 26 জানুয়ারির সময়, এবং একটা যে কোনো কন্ডিশন, কি কন্ডিশন আমরা দেখে নিলাম, সেই কন্ডিশন ফিল করলেই হয়ে যাবে। 6টা দেখলাম কি, যে যারা পাকিস্তান থেকে এসছে তার একটা সার্টেন ডেট আছে, সেই ডেটের আগে যদি কেউ পাকিস্তান থেকে আসে সে অটোমেটিকলি ভারতের নাগরিক হবে, যদি তার কোনো প্যারেন্টস কি হয় ইন্ডিয়াতে কি করে। আর ওই ডেটের পরে যদি কেউ ইন্ডিয়াতে আসে, তাহলে সেক্ষেত্রে তাকে রেজিস্ট্রেশনের দরকার ছিল। আর্টিকেল নাম্বার 7 কি বলছে, যারা পাকিস্তানে একবার গেছে যে আবার এসে গেছে, তাদের ক্ষেত্রে আমরা অটোমেটিক রিসেটেলমেন্ট পারমিট দিয়ে আমরা কি করি, সিটিজেনশিপ আমরা নিয়ে নিয়েছি। আর্টিকেল 4 আমাদের মোটামুটি ওভারসিজ সিটিজেন বা ইন্ডিয়ান অরিজিন যারা আছে, তারা বাইরে কোনো দেশে এখন প্রেজেন্টলি বাস করছে, বা ইন্ডিয়ান সিটিজেন যারা, আচ্ছা সরি, এনআরআই যারা কনসেপ্ট, এনআরআই কনসেপ্টটা কিন্তু একদম ইন্ডিয়ান সিটিজেন। আমাদের এখানে ওভারসিজ সিটিজেনশিপ একটা প্রভিশনস আছে, যেটা আমরা আর্টিকেলস নাম্বার 8 কিছু স্পেশাল প্রভিশনস তাদেরকে আমরা দিয়ে থাকি। আর্টিকেলস 9 কি বলছে, ইফ এনি পারসন ভলান্টারি অ্যাকোয়ার্ড সিটিজেনশিপ অফ ফরেন স্টেট উইল বি নো লঙ্গার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। যে কেউ যদি একজন আমাদের অন্য দেশের কোন ফরেনের সিটিজেনশিপ নিয়ে থাকে, সেক্ষেত্রে সে অটোমেটিক তার সিটিজেনশিপ আমরা কি হচ্ছে, থাকছে না। আর্টিকেল নাম্বার 10 কি বলছে, আমরা জাস্ট এটা দেখবো। আর্টিকেল নাম্বার 10 কি বলছে, আর্টিকেল নাম্বার, এনি পারসন হু ইজ কনসিডার এ সিটিজেন অফ ইন্ডিয়ান, কোন ব্যক্তি যাকে আমরা সিটিজেন মেনে নিলাম, ধরে নিলাম ইন্ডিয়ার, আন্ডার এনি অফ দিস প্রভিশন, এই প্রভিশনের ক্ষেত্রে, যে কোনো একটা প্রভিশনের ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করি, তাকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ পাচ্ছি। আমাদের কোনো একটা, আমরা তাহলে আর কি, আমরা সিম্পলি জিনিস, তাহলে আমরা এই 3-4টে আমরা কি দেখলাম, যে আমরা কেউ সিটিজেনশিপ পাচ্ছি কি করে। 9 নাম্বার আর্টিকেলস কি দেখলাম, সিটিজেনশিপ আমরা খারিজ হচ্ছে কি করে, যে আমার সিটিজেনশিপ আমার নষ্ট হচ্ছে কি করে। তাহলে আমরা কি কোনো না কোনো ভাবে পাচ্ছি। তাহলে এই আর্টিকেল 10টা কি বলছে, এনি পারসন হু ইজ কনসিডারিং সিটিজেন অফ ইন্ডিয়া, কোন একজন সিটিজেন ভারতের আমরা ধরে নিলাম, আন্ডার এনি প্রভিশন অফ দিস পার্ট, এই যে প্রভিশন আছে সেই পার্টের কোন একটা প্রভিশনের দ্বারা সে সিটিজেন হলো, তাকে ধরে নিলাম, কন্টিনিউ টু বি সিটিজেন।
এবং সে কি করবে, অ্যাজ এ সিটিজেন হিসেবে কন্টিনিউ করবে, and will be subjected to, এবং কি সাবজেক্ট টু এনি ল মেড বাই পার্লামেন্ট, এবং পার্লামেন্ট যে তার সিটিজেনশিপটা থাকবে সেই পার্লামেন্ট তার পার্লামেন্টের লয়ের মতো সাবজেক্টেড টু পার্লামেন্টের যে আমাদের নতুন প্রভিশনস বা যা কিছু আছে তার অ্যাকর্ডিংলি সে কি আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকবে, যে কোনো এই প্রভিশনের দ্বারা যদি সে সিটিজেনশিপ একবার পাই। আচ্ছা, লাস্ট এই যে পার্টটা আছে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট যেটা আমি একটু আগে বললাম, এই লাস্ট পার্ট আর্টিকেল নাম্বার 11 কি বলছে, ইট এম্পাওয়ার্স পার্লামেন্ট টু মেক এনি প্রভিশনস with respect to acquisitions and termination of citizenship in all matter relating to it। এই কথাটাই কিন্তু শেষ কথা বলে দিচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এটাই যে আমাদের যে কনস্টিটিউশন আজকে আমাদের লাগু হয়েছে, সেই লাগু কি হয়েছে আজকে, মানে আমি আবার বলছি 1950 26শে জানুয়ারি আমাদের যে কনস্টিটিউশন লাগু হয়েছে, সেই কনস্টিটিউশনের আমার সেই দিনে সেই কন্ডিশনে সেই ডেটে কি কি কন্ডিশন ফিল করছে বা সেই দিনে কিভাবে কে সিটিজেনশিপ পাচ্ছে তার কিন্তু বর্ণনা দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়াল আমরা এখনকার যে সিটিজেনশিপ এর ব্যাপার বা ল বা অ্যাক্ট যা কিছু কিন্তু আমরা পড়বো সব এই সিটিজেনশিপ একটা 1915 ডে বাই ডে তার অ্যামেন্ডমেন্ট হয়েছে, চেঞ্জেস হয়েছে। এবার এটা তৈরি হলো কি করে, আমাদের 1950 সালে একটা ল বানিয়ে দিলাম, কিন্তু তারপর আমরা সময় নিলাম যে আমরা ফাইনালি আমাদের একটা কম্প্যাক্ট আইন বানাচ্ছি, যেই আইনের ধারা আমরা কি করব, কার সিটিজেনশিপ থাকবে, কিভাবে পাবো, কিভাবে যাবে, এগুলো। তাহলে এই যে একটা বানিয়েছি, এই একটা কিভাবে বানালাম, এই আর্টিকেলস এর দ্বারা। তাহলে সিটিজেনশিপ রিলেটেড যে কোনো আইন আমরা বানাচ্ছি কিসের উপর, এইটা তার থাকবে কিনা, কি কন্ডিশন দিলাম, নতুন একটা কন্ডিশন দিলাম, কি কন্ডিশনকে উঠালাম, চেঞ্জেস করলাম, তার সেটা কনস্টিটিউশন পাওয়ার দিচ্ছে। কনস্টিটিউশন মানে এটাই, আর্টিকেলস মানে কনস্টিটিউশন। কনস্টিটিউশন কাকে পাওয়ার দিচ্ছে, আর্টিকেল নাম্বার 11 এ। আমাদের যদি বলে এরকম যে পার্লামেন্টকে কে পাওয়ার দিচ্ছে সিটিজেনশিপ রিলেটেড আইন বানানোর জন্য, তাহলে আমরা কি বলবো যে কনস্টিটিউশনকে পাওয়ার দিচ্ছে আর্টিকেল নাম্বার 11। কি বলছে, ইট এম্পাওয়ার্স পার্লামেন্ট, পাওয়ারকে এম্পাওয়ার করছে পার্লামেন্টকে টু মেক এনি প্রভিশনস, যে কোনো আইন বানাতে, উইথ রেসপেক্ট টু অ্যাকুইজিশন, কিসের ক্ষেত্রে, অ্যাকুইজিশন করতে মানে সিটিজেনশিপ পেতে এবং টার্মিনেশন অফ সিটিজেনশিপ এবং সিটিজেনশিপ হারাতে, হ্যাঁ, এন্ড অল ম্যাটার্স রিলেটেড টু ইট, এবং এর রিলেটেড যে কোনো ম্যাটার্স এর ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 11 এম্পাওয়ার করছে পার্লামেন্টকে যে তুমি তোমার নিজের মতো করে ল বানাতে পারো। সেটা কিসের জন্য, আমরা সিটিজেনশিপ পাওয়ার জন্য, সিটিজেনশিপ হারানোর জন্য। সিম্পল। তাহলে এই জিনিসটা আমরা একবার যদি পড়ি তাহলে বুঝে যাব এটা, যে আমাদের আর্টিকেল নাম্বার আর্টিকেল নাম্বার 5 কি বলছে, যে কিভাবে আমরা সিটিজেনশিপ পাচ্ছি যারা ডোমিসাইল আছে। 6 কি বলছে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে। 7 কি বলছে, যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে দিয়ে আবার এসেছে। 8 নম্বর কি বলছে, যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ ছিল বা আছে, যারা এখন বাইরে কোথাও রিসাইড করছে তাদের ক্ষেত্রে। 9 নম্বর কি বলছে, 9 নম্বর ক্ষেত্রে যে আমাদের ক্ষেত্রে কেউ যদি অন্য দেশের আমাদের সিটিজেনশিপ নিয়ে নিই তাহলে অটোমেটিক আমাদের সিটিজেনশিপ খারিজ পাচ্ছে। 10 নম্বর কি বলছে, আমাদের ওই উপরের প্রভিশনের ক্ষেত্রে যারা সিটিজেনশিপ পেয়েছে তারা কন্টিনিউ থাকছে কিসের, আমাদের বাই পার্লামেন্টের কোন ল যদি করে সেই ল এর ক্ষেত্রেও তারা কন্টিনিউ করছে। আর 11 এর ক্ষেত্রে কি বলছে, 11 এর ক্ষেত্রে যে আমরা পার্লামেন্টকে পাওয়ার দিচ্ছে, কে দিচ্ছে, কনস্টিটিউশন দিচ্ছে, এই রিলেটেড অ্যাকুইজিশন বা কনস্টিটিউশন এর সিটিজেনশিপ অ্যাকোয়ার করার জন্য, টার্মিনেশন বরখাস্ত করার জন্য আমাদের রিলেটেড যে কোনো ক্ষেত্রে আমরা আইন বানাতে পারি। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেব সিটিজেনশিপ অ্যাক্ট 1900। আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 90 অ্যাক্ট কি বলছে, দুটো জিনিস, অ্যাকুইজিশনস অফ এন্ড, এটা ভুল আছে, অ্যাকুইজিশন এন্ড টার্মিনেশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাহলে আমরা কি করব, আমাদের নাগরিকত্ব পেতে এবং হারানোর জন্য কি কন্ডিশন আমাদের অ্যাক্টে বলা আছে। দেয়ার আর 4 ওয়েজ ইন হুইচ ইন্ডিয়ান সিটিজেন ক্যান, এটা ভুল আছে, এটা আমাদের এখন 5, আমাদের দেয়ার আর 5 ওয়েজ ইন হুইচ ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান বি অ্যাকোয়ার্ড।
আমরা নাগরিকত্ব পাওয়ার জন্য এখন ধরো আমরা যদি দেখি, এখন একটা কন্ডিশন গুলো আমরা দেখবো যে ভারতের নাগরিকত্ব পেতে গেলে কি কি করতে হবে বা হারাতে গেলে। তাহলে আমরা সিম্পলি দেখবো ভারতের নাগরিকত্ব পেতে গেলে 5 ধরনের ভাবে আমরা পাই, 3 ধরনের ভাবে আমরা হারাই। কি? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন আর বাই অ্যাকোয়ার্ড অফ ইউনিয়ন টেরিটরি। এই 3টের ক্ষেত্রে, 5টা ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কি দেখবো? বাই বার্থ, এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অ্যান্ড আফটার এই ডেট। তাহলে কোনো এভরি পার্সন, যে কোনো ব্যক্তি বর্ন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে জন্ম, আমরা কি আলোচনা করছিলাম? বাই বার্থ। মানে একজন ব্যক্তির এই কন্ডিশনটা যখন আমি ফিল আপ করবো, তখন আমি দেখবো কি, যে ভারতের যে টেরিটরি আছে তার মধ্যে তার জন্ম হয়েছে। বাই বার্থ মানে ভূমিষ্ঠ হয়েছে, তার জন্ম হয়েছে ভারতের মাটিতে। সেই কন্ডিশনটা কি, যে আফটার, অন মানে এই ডেটে বা তারপরে, কি 26শে জানুয়ারি 1950, বাট বিফোর এই ডেটের আগে। তাহলে এই ডেটের মধ্যে, এই ডেটের দিনেই বা তারপরে থেকে এই ডেটের আগে, এই ডেটের আগে আর এই ডেটের পরে যদি কোনো একজন মানুষের বা কারো যদি জন্মগ্রহণ করে থাকে কোথায়? ইন্ডিয়ার মাটিতে, ইজ এন ইন্ডিয়ান সিটিজেন ইররেসপেক্টিভ অফ ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আমরা যে সিম্পল জিনিস, যে তার বাবা মার কি ন্যাশনালিটি আছে সেটা কোনো ইম্পর্টেন্স রাখে না। কি রাখে? যে এই ডেটের মধ্যে যদি কেউ ভারতের মাটিতে তার জন্ম হয়েছে, ভারতের মাটিতে, সে অটোমেটিকলি ভারতের নাগরিক। তাহলে এটা কার হচ্ছে? বাই জন্মগত ভাবে। সেকেন্ড কন্ডিশন কি? ডে বাই ডে বললাম যে আমরা ডে বাই ডে আমরা চেঞ্জ করেছি। সেকেন্ড কন্ডিশন, এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এই ডেট বাই এই ডেট, এই ডেটের মধ্যে, এই ডেটের মধ্যে বা এই ডেটের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ান মাটিতে, ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়ান, given either of his parent is citizen of country at the time of his birth। যদি এই ডেটে, প্রথমটা তো বুঝতে পারলাম যে আমাদের ওই ডেটের এই এই তারিখ আর এই তারিখের মধ্যে কেউ যদি জন্মগ্রহণ করে, সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করলেই সে নাগরিক। পরের শর্তটা কি হচ্ছে? এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এই ডেট আর এই ডেট, এই 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে কেউ যদি জন্মগ্রহণ করে এই টাইমের মধ্যে, কিন্তু সেই ক্ষেত্রে একটা আবার কন্ডিশন আমরা অ্যাড করলাম, কি, যে সেই ক্ষেত্রে তার বাবা বা মা কোনো আইদার প্যারেন্টস কে কিন্তু কি করতে হবে? ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ঠিক আছে? তার জন্মগ্রহণের সময়, এই সময়ের মধ্যে যদি হয় জন্ম তার, সেই জন্মগ্রহণের ক্ষেত্রে যদি সেই সময় যদি তার বাবা বা মা যদি কেউ ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, তাহলে সেক্ষেত্রে সে বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেল। আর এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অ্যান্ড আফটার is a citizen of country given both of his parents are Indians or at least one parent is citizen and other is not illegally migrate at the time of birth। এই জিনিসটা একটু বোঝার আছে, যে সাপোজ ধরো এরকম তো হতে পারে, আমাদের কোন একটা বিদেশ থেকে আমরা যদি একটা, আমাদের দেশে কোন একজন ব্যক্তি আসে, তাহলে কি করতে হবে? তাকে তাকে একটা লিগ্যাল ভিসা, পাসপোর্ট নিয়ে আসতে হবে। কিন্তু এরকম তো হতে পারে যে কেউ লুকিয়ে বর্ডার দিয়ে এসে থেকে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা 2004 সাল পরে চেঞ্জ করলাম, যে কেউ ধরো একজন ইন্ডিয়া থেকে চলে এসছে চুরি করে বা কি করে, সেখানে একজনের কাছে বিয়ে করেছে। এবার বিয়ে করে তার যদি বাচ্চা হয় এই ডেটের পর, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, সে যদি ইনলিগাল ইমিগ্রেন্ট হয়, মানে যে কোনো একজন বাবা মাকে হতে পারে যে ইনলিগালি এসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারবে না। কেন? কন্ডিশন বলে দিয়েছে যে আমাদের ক্ষেত্রে এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া অন অ্যান্ড আফটার এই ডেটে বা তারপরে যদি ইন্ডিয়ার every person born in India on and after a date is a citizen of country given both of his parents are Indians। যদি এই ডেটের পরে ইন্ডিয়া থেকে জন্মগ্রহণ করলো এই ডেটের পরে, সেক্ষেত্রে তার বাবা মা দুজনেই যদি ভারতের নাগরিক হয়, তাহলে সে ভারতের নাগরিক। দুজন কি হতে হবে? প্রথমে কেউ ছিল না, সে নিজে জন্মগ্রহণ করলে ভারতের নাগরিক। পরে একটা কন্ডিশন অ্যাড করলে কি হলো, যে
ও জন্মগ্রহণ করছে তখন তার বাবা মাকে ভারতের নাগরিক হতে হবে। পরের কন্ডিশন কি বলছে, ও যখন জন্মগ্রহণ করছে বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। এক্ষেত্রে কাউকে লাগছে না, এক্ষেত্রে একজনকে যে কোনো লাগছে। এক্ষেত্রে জিরো রিকোয়ার্ড, যে জন্ম করেছে সে নাগরিক। এক্ষেত্রে একজনকে লাগছে, বাবা মা মাকে লাগবে এই ডেটে, তাহলে সে ভারতের। এই ক্ষেত্রে কি লাগছে, দুজনকেই লাগছে, বাবা মা দুজনকেই ভারতীয় হতে হবে। আর একটা শর্ত আছে কি, যে হ্যাঁ আর একটা হতে পারে যে একজন ভারতীয় একজন বিদেশি হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে যে বিদেশি আছে সেই বিদেশি কিন্তু ইনলিগাল মাইগ্রেন্ট হবে না, সে লিগ্যাল ইন্ডিয়াতে এসছে, লিগ্যাল প্রসিডিওর এসছে, সেক্ষেত্রে সে তার বাচ্চা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে বাই বার্থের ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাহলে সিম্পল জিনিস, এগুলো কিচ্ছু না, একবার পড়লেই আমাদের মনে থেকে যাবে। বা এবার কি রেজিস্ট্রেশন, তাহলে আমার কি এবার, যে আমি জন্মদ্র হলাম, এবার আমার কি রেজিস্ট্রেশন, মানে আমি রেজিস্ট্রেশন মানে তো তোমরা জানো অ্যাপ্লিকেশন দেওয়া কিছু, আমাদের পরে একটা জিনিস দেখবো registration. Citizen can be acquired by registration of the some of the mandatory rules are a person of Indian origin who has been resident of India for 7 years before applying the registration. তাহলে আমি রেজিস্ট্রেশন করব, তার আগে ভারতবর্ষে আমি কি করছি, আজ রেজিস্ট্রেশন করবো, তার আগে আমি 7 বছর যদি আমি থাকি, সেই ক্ষেত্রে আমার কি করব, সেই ক্ষেত্রে আমরা কি দেখব, যে আমার ভারতের নাগরিক আমি হতে পারি কিসের, যদি আমি 7 বছরের আমি থাকার, মানে অ্যাপ্লাই করার আগে, রেজিস্ট্রেশন করার আগে কি হচ্ছে, আমাকে যদি 7 বছর আমি ইন্ডিয়াতে থাকি। এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ বিন রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর 7 ইয়ার্স বিফোর অ্যাপ্লাইং দ্য রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার আগে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের এগুলো মোট যে বিভিন্ন সিটিজেন পাচ্ছি, তাহলে একটা বাই বার্থে হলো একটা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন আমরা করার আগে কি করবা, যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাই বা সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে সে অ্যাকোয়ার করবে, সেক্ষেত্রে তাকে 7 বছর আগে পর্যন্ত তাকে ভারতে থাকতে হবে। এ পারসন ইন্ডিয়ান অরিজিন হু ইজ রেসিডেন্ট অফ এনি কান্ট্রি আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতীয় নাগরিক অরিজিন মানে তার বাবা বা তার গ্র্যান্ডফাদার কেউ একজন ভারতের নাগরিক ছিল, তার সে কোন একজন ব্যক্তি, হ্যাঁ, এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ রেসিডেন্ট অফ এনি কান্ট্রি আউটসাইড আনডিভাইডেড ইন্ডিয়া। তাহলে আমাদের ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রে বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি, আমাদের ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রে আমরা যে ইন্ডিয়ান অরিজিন কেউ তার বাবা দাদা কেউ ছিল, আনডিভাইডেড ইন্ডিয়ার আউটসাইডে যদি আমাদের কেউ থাকে, তাহলে সোজা কথা আমাদের বাই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা তাকে আমরা সিটিজেনশিপ দিতে পারি। এ পারসন হু ইজ ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট ফর 7 ইয়ার বিফোর অ্যাপ্লাইং রেজিস্ট্রেশন। তাহলে এই কন্ডিশনটা আমরা কি দেখছি, যে কেউ যদি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে এবং সে অর্ডিনারি রেসিডেন্ট ফর 7 বছর ধরে সে কি করছে, 7 বছর ধরে সে জন্মগ্রহণ এখানে বাস করছে, সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারে বা রেজিস্ট্রেশনের থ্রু সে সিটিজেনশিপ পেতে পারে। মাইনর চাইল্ড অফ পারসন হু আর সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা কন্ডিশন, এই কন্ডিশনটা আমি কি করে পাচ্ছি, যে বাবাই জন্মগ্রহণ করলো না, বাবাই সিটিজেন হলো না, মাইনর চাইল্ড কি করে, কারণ আমি আগের বাই বার্থের ক্ষেত্রে একটা কি দেখেছি, যে একজন কোনো ধরো বিদেশ থেকে এসে কাজ করতে এসছে, কাজের পারপাসে এসছে, সে তো লিগালি এসছে, সেখানে কাউকে একজন বিয়ে করেছে, তাহলে তার যে ছেলে হলো, তাহলে আমরা কন্ডিশন কি দেখলাম, যদি কেউ লিগালি আসে সেক্ষেত্রে তার তার একজন ইন্ডিয়ান সিটিজেন আর একজন লিগালি বিদেশ থেকে এসে আসছে, তাদের বাচ্চা কিন্তু ইন্ডিয়ান বাই বার্থ জন্মগ্রহণ করলে বাই বার্থে ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাহলে সেক্ষেত্রে সে তো বিদেশি, তাহলে সেক্ষেত্রে এরকম হতে পারে যে তার ছেলে যেহেতু পেয়ে গেছে, সে যে বিদেশি ছিল তাকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ দিতে পারি এই প্রভিশন। মাইনর চাইল্ড তার অলরেডি ভারতের নাগরিক, তাহলে কিভাবে হলো, এটা সে লিগ্যাল ভাবে ইন্ডিয়াতে এসেছে, কাজের পারপাসে বা যে কোনো পারপাসে হতে পারে, তাহলে সিম্পল জিনিস। তারপরে বাই ডিসেন্ট, এ পারসন আউটসাইড ইন্ডিয়া, এ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া, একজন মানুষ যে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে অন অ্যান্ড আফটার 26শে জানুয়ারি 1950 সালে পরে দিন বা পরে জন্মগ্রহণ করেছে, ইজ সিটিজেন্স অফ ইন্ডিয়া বাই ডিসেন্ট ইফ হিজ ফাদার ওয়াজ সিটিজেন বাই বার্থ। তাহলে তার বাবা
তার বাবা একজন সিম্পলি যে একজন পার্সন আউটসাইড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা যদি বাবা তার বাবা যদি কি হয় ভারতীয় হয়, তাহলে সে অটোমেটিক ডিসেন্ডেন্ট হিসাবে সে তার নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। আরেকটা কি, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া, তাহলে একটা কন্ডিশন আমরা এর আগে যেটা বুঝলাম ওটা জিনিস, তিনটা কন্ডিশন, একটা মানে জাস্ট কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে একই জন্য এই বছর এই টাইম পর্যন্ত একটা কন্ডিশন, তারপর একটা কন্ডিশন, তারপর একটা কন্ডিশন। বাই ডিসেন্টের ক্ষেত্রে আমরা কি দেখছি যে কোনো একজন ব্যক্তির আমার ডিসেন্টের ক্ষেত্রে কি সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেনি, যার নাগরিকত্বের কথা বলা হচ্ছে। তাহলে একজন ব্যক্তি যার যে জন্মগ্রহণ করেছে কোথায়, অন অ্যান্ড আফটার, এত ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার বাবা কিন্তু ভারতের নাগরিক, সে অটোমেটিক ভারতের নাগরিক হয়ে যাবে। আচ্ছা, এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন অ্যান্ড আফটার, এত এই ডেটের পর যদি কেউ করে, বাট বিফোর এই ডেট, তাহলে কেউ কোন একজন ব্যক্তি যার যদি জন্ম, আমরা কেন ডিসেন্টের ক্ষেত্রে কেন বলছি, কারণ বার্থের ক্ষেত্রে তো অটোমেটিক অন্য কন্ডিশন চলে আসছে। এবার হতে পারে যে জন্মগ্রহণ করেনি, মানে কারো বাচ্চা, আমি ভারতের নাগরিক কিন্তু আমার বাচ্চা বাইরে জন্মগ্রহণ করেছে, তার ক্ষেত্রে কি কন্ডিশন অ্যাপ্লাই হবে, তার ক্ষেত্রে কন্ডিশন কি অ্যাপ্লাই করছে, একটা যে এই ডেটের ক্ষেত্রে, এই ডেটের ক্ষেত্রে কি হচ্ছে যে তার বাবা যদি ভারতের নাগরিক হয়, তার বাইরে জন্মগ্রহণ করলে সে ভারতের নাগরিক। তারপরে কন্ডিশন কি বলছে, এই ডেটের ক্ষেত্রে এই দিনের থেকে এই দিন পর্যন্ত যদি সে জন্মগ্রহণ করে, তাহলে তার প্যারেন্টস যে কেউ যদি একজন এই ডেটের মধ্যে সে জন্মগ্রহণ করে বাইরে, তার প্যারেন্টস বাবা মামা যে কোনো যদি একজন ভারতের নাগরিক বাই বার্থ হয়, ভারতের নাগরিক বাই বার্থ হয়েছে, তার বাবা মার প্যারেন্ট যে কোনো একজন, তাহলে সেক্ষেত্রে আমরা কি তার বাচ্চা অটোমেটিক কি হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। পরের কন্ডিশন কি, ইফ এ পারসন বর্ন আউটসাইড ইন্ডিয়া অন অ্যান্ড আফটার, এই ডেটের পর, তাহলে এই ডেটে একটা কন্ডিশন গেল কি, যে তার বাবা বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ হলে সে তার বাচ্চা সিটিজেন হয়ে যাচ্ছে ইন্ডিয়ার। তারপরে কন্ডিশন এটা কি হচ্ছে, যে আউটসাইডে কেউ জন্মগ্রহণ করে, তার আইদার প্যারেন্টস, এখানে শুধু বাবা, এর এখানে যে কেউ, তার বাবা মার যে কোনো একজন যদি বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, তাহলে সেও কি হচ্ছে, ভারতের নাগরিক হচ্ছে। আর একটা কি হচ্ছে, পার্সন তার পরের ডেটে, তাহলে 1950 থেকে এতদূর পর্যন্ত গেল, 92 আগে পর্যন্ত, 92 থেকে 2004 পর্যন্ত একটা কন্ডিশন, 2004 এর পর, তাহলে এ পার্সন বর্ন আউটসাইড ইন্ডিয়ান আফটার এত, এই হ্যাজ টু অ্যাকোয়ার সিটিজেনশিপ, parent have to declare that the minor does not hold any passport to another country by birth registration is Indian consulate within a year। তাহলে এরকম হতে পারে, এই সালের পর কি করতে পারে, যদি কেউ বাবা মা কোন একদম বাইরে থাকে, কেউ সেটা একটা জবের পারপাসে থাকে, সেক্ষেত্রে তার কি হলো, এই ডেটের পর 2004 এর পর তাদের বাচ্চা হলো সেটা বাইরে, সেক্ষেত্রে কি করতে হবে, যে আমাদের ইন্ডিয়ান এমবেসি বা কনসুলেট আছে, সেখানে আমাদের কি করতে হবে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ডিক্লারেশন দিতে হবে যে তার অন্য কোনো পাসপোর্ট হোল্ড করেনি, এবং তাকে রেজিস্ট্রেশন করতে হবে উইদিন 1 বছর, 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন যদি করে, তবে সেক্ষেত্রে আমাদের সিটিজেনশিপ পাবে। আমরা আরেকটা জিনিস দেখলাম, যে আমরা আরেকটা যে আমাদের লাস্ট একটা ছিল, যেটা আমরা একটু দেখলাম না, সেটা হলো কি, আমাদের লাস্ট একটা ছিল যে আমাদের আরেকটা আছে অ্যাকুয়ার্ড হবে নিউ টেরিটরি, সেটার ক্ষেত্রে কি দেখো 5 নাম্বার কন্ডিশন এটা, যে সাপোজ ধরো আমাদের কোন একটা জায়গা আমরা দখল করে নিলাম বা জয় করলাম, বা কোনোভাবে আমাদের কাছে আসলো, আমরা যে আগের কন্ডিশনে দেখছিলাম, সেক্ষেত্রে কি তারা আমরা যে টেরিটরি আমরা কি নিয়ে নিই, ইন্ডিয়ান করে নিই, তাহলে অটোমেটিক তাদের সব যে পপুলেশন সেটা অটোমেটিক ইন্ডিয়ান হয়ে যাবে। তাহলে হঠাৎ এরকম গেল কোন একটা দেশ বা কোন একটা জায়গা পুরো আমরা ইন্ডিয়ানরা নিয়ে নিলাম, তাহলে কি হলো, যখনই আমরা নিলাম তখন অটোমেটিক ওর কোনো কন্ডিশন আসবে না, পুরোটাই আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে গেল বা পেয়ে যাবে। এটা একটা সিম্পল জিনিস। তাহলে আমার ক্ষেত্রে একটা কি দেখলাম, আমাদের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন ছিল ন্যাচারালাইজেশনটাও একটা ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রেশন। তাহলে আমরা কি দেখলাম, বাই বার্থের ক্ষেত্রে দুটো কন্ডিশন করছে, একটা বার্থ আর ডিসেন্ট, মানে জন্মের উপর ভিত্তি করে, একটা কি ইন্ডিয়ার মাটিতে জন্ম, আর একটা কি বাইরে জন্ম, তাহলে এই দুটো ডিফারেন্স। আর রেজিস্ট্রেশন আর ন্যাচারালাইজেশনটা হচ্ছে একই টাইপের, দুটো একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে আমার দেখবো কিছু কন্ডিশন এসেছে আমাদের,
এইট শিডিউলে যে কোনো একটা ভাষা ভালো জানতে হবে, সে কোনো একটা গভর্নমেন্টের ফেভারে কাজ করছে সেটা একটা দেখতে হবে। এরকম কিছু কন্ডিশন আমাদের ন্যাচারালাইজেশন আছে। আরটা কি, আমরা তাহলে দুটো গেল বার্থের উপর ডিপেন্ডেন্ট, দুটো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, একটা রেজিস্ট্রেশন ক্ষেত্রে হতে পারে আমি রেজিস্ট্রেশন দেব, 7 বছর থাকবো, তারপর আমি ভারতের নাগরিক হবো। আর একটা কি হচ্ছে আমাদের ন্যাচারালাইজেশন। আর একটা পার্ট কি, 5টার মধ্যে দুটো হয়ে গেল বার্থের উপর, দুটো রেজিস্ট্রেশন, নাম আলাদা কিন্তু ওই অ্যাপ্লিকেশন জমা দিই। আর একটা হচ্ছে আমাদের কি অ্যাকোয়ার্ড হবে নিউ টেরিটরি। এইটা গেল আমাদের কি, যে আমরা এই 5 রকম ভাবে আমরা সিটিজেনশিপ আমরা পাই। এবার গেল আমাদের কি লাস্ট হচ্ছে সিটিজেনশিপ আমরা কিভাবে হারাই। ওকে, আমরা কিভাবে হারাই, আমাদের লস হয় যে আমাদের ক্ষেত্রে কি হতে, লস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ সিম্পল জিনিস। প্রথম হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মানে কি, আমি নিজে সজ্ঞানে আমি ভারতের নাগরিকত্ব ত্যাগ করে দিলাম, কিচ্ছু না, এটা সিম্পল জিনিস। রিনাউন্সিয়েশনের মধ্যে ক্ষেত্রে কি, আমার ফুল এজ, এনি সিটিজেন অফ ফুল এজ এন্ড ক্যাপাসিটি টু মেক ডিক্লারেশন রিনাউন্সিয়েশন অফ ইন্ডিয়ান সিটিজেন। আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ থেকে আমি নিজেকে কি করলাম, আমি ডিক্লারেশন দিলাম যে আমি ইন্ডিয়ান সিটিজেন থাকতে চাই না, সেক্ষেত্রে একটা কি রিনাউন্সিয়েশন। বাই টার্মিনেশন, হোয়েন ইন্ডিয়ান সিটিজেন ভলান্টারি অ্যাকোয়ার সিটিজেনশিপ অফ আদার কান্ট্রি দেন ইন্ডিয়ান সিটিজেন অটোমেটিকলি টার্মিনেটস। টার্মিনেশনটা কি, টার্মিনেশন ক্ষেত্রে কি, যে কোনো একজন ব্যক্তি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে থাকা সত্ত্বেও সে যদি কোনো অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে নেয়, তাহলে অটোমেটিক তার সিটিজেনশিপ ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যায়। সাপোজ ধরো আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানালাম না, আমি একটা বাংলাদেশের কোনোভাবে সিটিজেনশিপ নিয়ে নিয়েছি, তাহলে যেই মুহূর্তে আমি বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে নিলাম, এটা তখন বুঝছি ইনলিগাল হয়ে গেল। তখন থেকে কিন্তু আমার যে ডেটে ওখানে ইস্যু হলো আমার নামে সিটিজেনশিপ, আমি সেই ডেট থেকে আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে টার্মিনেট হয়ে গেলাম। ওকে, এটা গেল সিম্পল জিনিস। তাহলে এটা আমরা কি দেখেছি, 9 নম্বর আর্টিকেল অলরেডি দেখেছি। বাই ডেফিনেশন ইট ইজ কম্পালসারি টার্মিনেশন অফ ইন্ডিয়ান সিটিজেন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। কিছু রুলস রেগুলেশনের ক্ষেত্রে আমাদের কি হতে পারে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকে টার্মিনেট করতে পারে। তাহলে এটা কি হচ্ছে, আমি এটা কি অটোমেটিক আমি ছেড়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে কি হচ্ছে আমি অন্য দেশে নিয়েছি তাই। আর একটা ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট কি হতে পারে, ইন্ডিয়ান সিটিজেনশিপ কারো টার্মিনেট করতে পারে, তার কিছু সার্টেন কন্ডিশনস আছে। সিম্পল জিনিস এই।